আজকে আমরা পড়ব পরিবেশ ও জনস্বাস্থ্য এই চ্যাপ্টারটার প্রথমে যেটা পড়ব সেটা হলো যে আমাদের যে রোগগুলো হয় সেই রোগগুলোর কারণ কী কারণে রোগগুলো হয়। রোগ তিনটে কারণে হতে পারে। জীবাণুর দ্বারা হতে পারে, পরিবেশ আসে সেই পরিবেশের জন্য হতে পারে, এবং পোষকের জন্য হতে পারে। জীবাণুর দ্বারা কীভাবে হলো, দেখো আমাদের দেহে বা আমার দেহে একটা ইনফ্লুয়েঞ্জার ভাইরাসটা ঢুকে পড়লো, তাহলে আমি ইনফ্লুয়েঞ্জার রোগ হয়ে যাবে আমার, মানে সেই জীবাণুটা দেহে প্রবেশ করলে সেই রোগটা তৈরি হবে। কি বুঝলে? আবার কি হতে পারে, ধরো কোনো পোষকের সংস্পর্শে আমি চলে এলাম, ধরো যে মশাটার মধ্যে প্লাজমোডিয়াম ভাইরাস আছে সেই মশাটা যদি সংস্পর্শে আমি আসি, সে যদি আমাকে কামড়ায়, তাহলে আমার কীভাবে ম্যালেরিয়া রোগ হয়ে যাবে। তাহলে পোষকটাও কি এই রোগটার কারণ। আরেকটা কি, পরিবেশ। আমি কীরকম পরিবেশে আছি, যদি আমি একটা আর্দ্র স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকি তাহলে আমার জ্বর আসার সম্ভাবনা বেশি, সর্দি লাগার সম্ভাবনা বেশি। আমি যদি খুব গরমে থাকি তাহলে আমার ত্বকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। অতএব পরিবেশ, পোষক, জীবাণু এই তিনটে কারণেই কিন্তু রোগ হতে পারে। এবার চলো, এবার কিছু আমরা ধাতুর নাম শুনি যেগুলো কি হয় প্রচণ্ড ক্ষতিকর মানুষের জন্য। সেই ধাতুগুলো বিষাক্ত ধাতু বলা হয়। সেই ধাতুগুলো কী বলো তো? আর্সেনিক, ফ্লোরাইড আর পারদ। এই আর্সেনিক, ফ্লোরাইড, পারদ সবগুলো জলে আর মাটিতে থাকে। এবং আর্সেনিক কী করে, যেহেতু মালদার জলে মাটিতে আমরা আর্সেনিক, ফ্লোরাইড দুটোই পাই। যদি আর্সেনিকের পরিমাণ মাটির বা জলে বেশি থাকে তাহলে কী হয় বলো তো? এই যে আমাদের হাতের ওপরের তালুটা না খসখসে হয়ে যায়, ছোপ ছোপ হয়ে যায়, চামড়ার রঙগুলো কালো হতে থাকে, তারপরে হয়তো বুকে, পিঠে, মানে দেহে কালো ছোপ পড়তে থাকে, ঠিক আছে, পায়ের বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে যায়। এগুলো সব আর্সেনিকের জন্য হয়। আর কী হবে, ফ্লোরাইড যদি তার জলে থাকে বা মাটিতে থাকে, যেটা কোথায় দেখা যায়, মালদা, বাঁকুড়া, বীরভূম এসব জায়গায় দেখা যায় যে কী হয়, ফ্লোরাইড থাকে। এর ফলে কী হয়, দাঁতের মধ্যে ছোপ ছোপ হয়, হাড়গুলো প্রায় ভঙ্গুর হয়ে যায়, পিঠ ধনুকের মতো বেঁকে যায়, বুঝলে? এবং কী হয়, আমাদের যে পা দুটো আছে এতগুলো হাঁটু দুর্বল হয়ে যায় যে হাঁটতে লেগে ধাক্কা খায়। সব এগুলো এই দেখো এই বিষাক্ত ধাতু ফ্লোরাইডের জন্য পাওয়া যায়, ফ্লোরাইডের জন্য হয়। এখন পারদের ফলে জানো তো একটা রোগ আসে, হচ্ছে মিনি মাতা রোগ। এই রোগটা প্রথম কোথায় দেখা ছিল জানো? জাপানের একটা ছোট্ট শহর, যার নাম ছিল মিনিমাটা। এটা একটা সমুদ্রের পাশের শহর। এবার সেই শহরটাতে একটা কারখানা ছিল যেখান থেকে পারদ এসে বজ্র পদার্থ এসে সমুদ্রের জলে মিশত। এবার কি হতো, ওই পারদটা সমুদ্রের মাছগুলো খেত। ওই মাছগুলোকে কে খেত? মাছগুলোকে ওখানকার লোকগুলো খেত। দেখা গেল বিভিন্ন বছর ধরে বা অনেক বছর ধরে যখন এই মাছটা খেত ওখানকার লোকগুলো, ওই লোকগুলোর মধ্যে এখন লক্ষণ দেখা গেল। কী হতো, তাদের হচ্ছে পেশির খিঁচুনি হতো, মুখ আর জিভ অসাড় হয়ে যেত, মুখ আর জিভের পেশিগুলো। এইগুলো তো কী কারণে হচ্ছিলো বলো তো? ওই যে পারদটা খেত, পারদ একটা বিষাক্ত ধাতু, ওই মাছগুলোর মধ্যে দিয়ে ওই মানুষগুলো পারদ খেয়ে নিয়েছিল। এই যেগুলো কোথায় বলা হতো মিনিমাটা, বুঝলে? তাহলে এই আর্সেনিক, ফ্লোরাইড, পারদ যেসব বিষাক্ত ধাতু, এদেরকে আমাদেরকে এড়িয়ে থাকতে হবে। কোনো রকমই যেন আমাদের দেহে এগুলো না ঢোকে, জলের মাধ্যমে, খাদ্যের মাধ্যমে, কি বুঝলে, কিংবা আমাদের দেহের সংস্পর্শে না আসে। তাই চলো, এবার তাহলে বুঝলে বিষাক্ত ধাতুগুলো কী কী। এবার তোমাদের আরেকটা জিনিস শিখতে হবে, কি বলো তো? লাইফ স্কিল, যেটা আমাদের জীবনে খুব দরকার, জীবনে বেঁচে থাকার জন্য দরকার, সুস্থভাবে বাঁচার জন্য আমাদের শেখা দরকার। চলো আমরা একটু লাইফ স্কিল শিখি বা লাইফ স্কিল লেসন নিই। কি, এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কী করেছে, এরকম কিছু বৈশিষ্ট্যের কথা বলেছে, যেগুলো তোমাদেরকে শিখলে বা তোমরা জানলে তোমাদের জীবনকে তোমরা সুন্দরভাবে চালাতে পারবে, মানে তোমার জীবন কুশলতার শিক্ষা নিয়ে নেবে। কি, প্রথম হচ্ছে আত্মসচেতনতা। তোমাদের আত্মসচেতন হতে হবে, তোমাদের ভালো লাগা, তোমাদের খারাপ লাগাগুলো চিনতে হবে, তোমাদের কোন ভালো লাগাটা তোমাদের জন্য খারাপ সেগুলোকে বাদ দিতে হবে, আর তোমাদের যে খারাপ লাগাগুলো তোমার জন্য ভালো সেগুলোকে গ্রহণ করতে হবে। অর্থাৎ তোমার ভালো লাগা, তোমার খারাপ লাগার ওপরে তোমাকে ভীষণভাবে নজরদারি রাখতে হবে। তারপর বিশ্লেষণধর্মী চিন্তা। তো তোমার চিন্তাগুলোকে না, যে চিন্তায় তুমি করবে বা যে সমস্যায় তোমার কাছে আসবে তোমাকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করে তার অনেকগুলো সমাধান বের করতে হবে, এবং যে সমাধানটা তোমার জন্য কার্যকরী সেটাকে তোমাকে সেই সমাধানটা দিয়েই সেই কাজটা করেই তোমার সেই সমস্যাটাকে মিটিয়ে নিতে হবে। এবার এই যে
যতগুলো তোমাকে যে সমাধানের পথ এলো তার মধ্যে কোনটা সঠিক সমাধানের পথ সেটা তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। এই সঠিক সমাধানের পথটা বাছাই হচ্ছে তোমাকে সিদ্ধান্ত নেওয়া শেখা। কি বুঝলে? তারপর এসো সমস্যা দূর করা। এই একই পদ্ধতি আমি বলছি, যখন যে সমস্যাটা আসবে সেই সমস্যাটার উপর তোমাকে কি করবে, সেই সমস্যাটা তোমাকে খুব বিশ্লেষণভাবে বা ধর্মী চিন্তা ভাবনা নিয়ে সমস্যার সমাধান খুঁজতে হবে, করে সঠিক পদ্ধতিতে দিয়ে সমস্যাটাকে দূর করতে হবে। তবে সৃজনশীল চিন্তা, মানে তোমাদেরকে একটু ক্রিয়েটিভ হতে হবে। ধরো তোমার যে ভালো লাগে, তো তুমি যে ভালো লাগাটা গান গাওয়া হতে পারে, ছবি আঁকা হতে পারে, বাগান করা হতে পারে, হতে পারে। তুমি এগুলোর মধ্যে কি করতে পারো, তুমি তোমার ক্রিয়েটিভিটি বাড়াতে পারো। এবং যদি তুমি এই ক্রিয়েটিভ অভ্যেসগুলোকে তুমি রেগুলার করতে থাকো, তা তোমার মধ্যে কী হবে, সৃজনশীলতা আসবে। তোমার চিন্তা ভাবনাতেই সৃজনশীলতা চলে আসবে, তুমি সৃজনশীল হয়ে উঠবে। এবার কি পারস্পরিক সংযোগ, মানে তোমাকে আশেপাশের মানুষের সঙ্গে তুমি কীরকমভাবে তার সঙ্গে তুমি কমিউনিকেশন করছো। তোমার 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 বাড়িতে যারা থাকে, তোমার বাড়ির চারপাশে যারা থাকে, তোমার সমাজে যারা থাকে, তার সঙ্গে তুমি কেমন করে কমিউনিকেট করো। এই কমিউনিকেট তোমাকে শিখতে হবে। তোমাকে একদম শান্তভাবে সঠিকভাবে কমিউনিকেট করতে হবে। তুমি যা সবাইজনকে বলতে চাও তার জন্য যেন তুমি সঠিকভাবে সুন্দরভাবে বলে উঠতে পারো। এবং এর উপরেই নির্ভর করে তোমার পারস্পরিক সম্পর্ক, তোমার কমিউনিকেশন স্কিল বা পারস্পরিক সংযোগ যত তোমার ভালো হবে, আমাদের সম্পর্কগুলোকেই আমাদের ততটা ভালো হবে। যদি আমরা পাশের জনকে বা সামনের জনকে বা আমার আশপাশে থাকার মানুষজনকে ভালো করে বুঝে তাদের সঙ্গে ভালো সংযোগ করে কথাবার্তা বলতে পারি, তাহলে তাদের সাথে আমাদের সম্পর্কটা কী থাকবে, ভালো থাকবে। তাহলে আমাদের এটা খুব জরুরি শেখা দরকার, পারস্পরিক সংযোগ। এবং কারণ তার উপর নির্ভর করে পারস্পরিক সম্পর্ক, আর পারস্পরিক সম্পর্ক ভালো থাকলে কি হবে, আমরাও ভালো থাকবো। তারপর সে সমানুভূতিটা কী বলে জানো, যখন সামনে কারো কোনো সমস্যা হয় তখন তার সমস্যাকে তখন তুমি নিজের সমস্যা মনে করে তার সমস্যার সমাধান করো, সেটাই হচ্ছে সমানুভূতি। হ্যাঁ, তুমি কী করে সামনের জন্য যদি কোনো সমস্যা হয় তোমার পরিচিত তোমার কাছের মানুষের, তাহলে তার সমস্যাটা নিজের সমস্যা মনে করে সমাধান করে দেবে, অবশ্যই কিন্তু নিজেকে বাঁচিয়ে, তবেই তুমি সঠিক সমাধান করতে পারবে। মানসিক চাপ নিয়ন্ত্রণ, দেখো মানসিক চাপ তো আমাদের সবারই কিছু না কিছু সবসময় থেকে থাকে। পারিপার্শ্বিক পরিস্থিতিতে হোক, কোনো নিজের কোনো দৈহিক সমস্যায় হোক, কোনো একটা মানসিক চাপ আমাদের মধ্যে আসেই। এই চাপটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। কীভাবে তুমি নিয়ন্ত্রণ করবে, সেই তোমার ক্রিয়েটিভ চিন্তা ভাবনার মাধ্যমে, তোমার ভালো হবির মাধ্যমে। কিন্তু তোমার ভালো হবিগুলোকে তুমি ডেভেলপ করো, তারপর যে মানসিক চাপটা কী হবে, কমতে থাকবে। আর কখনো কী হয় যে মানসিক চাপগুলোকে আমরা সরাতে পারছি না, তখন সেটাকে সরিয়ে রাখতে হয়, সেটাকে নিয়ে ভাবতে হয় না, বুঝলে, সেখান থেকে নিজেকে ডাইভার্ট করতে হয়। তারপর আবেগ নিয়ন্ত্রণ, এটা খুবই বড় দরকার। আমাদের আবেগকে, আমাদের যাতে আবেগ সেটাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। তোমার ক্রোধকে তোমাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, তোমার লোভকে তোমার নিয়ন্ত্রণে রাখতে হবে, তোমার জেদকে, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। তুমি কতটা কষ্ট পাচ্ছ সেই কষ্টটাকেও তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক তুমি কতটা কিছু খুশিতে কতটা খুশি হও সেটাকে তোমাকে একটা নিয়ন্ত্রণে রাখতে হবে, তাহলে সামনের জনের কাছে ঠিকঠাক মেসেজ চাই। ঠিক আছে, তুমি আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। এগুলো হচ্ছে জীবন কৌশলতার শিক্ষা। চলো, এই তোমরা লাইফ স্কিল শিখলাম। এই লাইফ স্কিল শিখলে আমাদের তো মানসিকভাবে আমরা ভালো থাকবো। কিন্তু জানো তো, মানসিক সমস্যা আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমভাবে, বিভিন্ন সময়, বিভিন্নভাবে আসতে পারে। কোথাও কম, কোথাও বেশি, কিন্তু এটা জীবনে আসতেই থাকে। এই মানসিক সমস্যাগুলো কী সেটা একটু আমরা জানি, এবং সেগুলোকে রিকভার করারগুলো আমরা একটু শিখে নিই। তাহলে আমাদের জীবনটাকে না আরও সুন্দর হবে এবং আমাদের চলতে ভালো হবে, কি তাই না? আমাদের সবাই না কোনো কোনো সময় কোনো মানসিক সমস্যা কিংবা কিছু কিছু ঘটনা আমাদেরকে এগুলোর মধ্যে যেতে হয়, কিন্তু এগুলোকে আমাদেরকে আবার এখান থেকে বেরিয়েও আসতে হবে। তাহলে সেগুলোই আজকে আমরা শিখবো। দেখো, কিছু আমাদের মানসিক প্রতিবন্ধকতা থাকে। ধরো কেউ অনেকে না কোনো কিছু থেকে বেরোতে পারে না, কারোর কাছে একটা কুসংস্কার তার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, কারোর সঙ্গে কারো জেদ প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, কারোর সময় কারোর রাগ, কারো অহংকার, এগুলোকে মানুষ কী করতে হবে, এগুলোকে বাইরে বেরিয়ে আসতে হবে। কী করে বাইরে বেরিয়ে আসতে হবে, তোমার অভ্যেসগুলোকে ছাড়তে হবে, তোমাদের ব্যবহারিক পরিবর্তন আনতে হবে। যদি তোমার অভ্যেসগুলোকে ছেড়ে ভালো অভ্যেসগুলোকে নাও, তাহলে তোমার কিন্তু মানসিক প্রতিবন্ধকতা তুমি কাটিয়ে উঠতে পারবে। তারপরে সেটা অটিজম, এটা একটা দৈহিক ব্যাপার, সেটা হচ্ছে অটিজম। কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায়। সেটাকে যদি এটা হয় তাহলে তার মানসিকভাবে তার মনোবল বৃদ্ধি করতে হবে, এবং তাকে করতে হবে, এবং তার আশপাশের মানুষকে তাকে সাহায্য করতে হবে তার অটিজমটাকে কাটিয়ে উঠতে। এটা এক ধরনের রোগ। দেখো, তার হচ্ছে মনোযোগহীনতা। দেখো, মনোযোগহীনতা আমরা কিন্তু প্রায়ই ভুগি, তাই না? এটা মনে হয় তোমাদের সবচেয়ে বড় কারণ হয়, পড়তে গিয়ে মন লাগে না,
তারপরে কি মনে হয় চলে একটু টিভি দেখে নিই, একটু গেম খেলে নিই। এই যখন মনোযোগহীনতা আসে হয়, কিংবা এমন সময় হয় কি জানো তো, কোনো একটা সমস্যা তোমাকে খুব জ্বালাচ্ছে, যেহেতু তুমি তো পড়াতে মন বসাতে পারছো না, তুমি কোনো কাজে মন দিতে পারছো না, তখন কি হয় সেই সমস্যাটা বা মনের সেই কথাটা তখন কাছের মানুষকে, মাকে, বাবাকে কিংবা কাছের বন্ধুকে বলে মনের কথাটা খুলে বলে তার সমস্যার সমাধান করে নিলে মনোযোগহীনতাটা অনেকটাই কমে যায়। তারপরে যে মানসিক উদ্বেগ, অ্যাংজাইটি, কোনো একটা ঘটনা তোমাকে খুব উদ্বেগে ফেলে দিল, কোনো একটা তোমার ডেলি রুটিন, তোমার কোনো একটা পরীক্ষার চাপ তোমাকে একটু মানসিক অ্যাংজাইটি দিল, উদ্বেগ দিয়ে দিল, এটার সমাধান কি বলো তো? কি মনে পড়ছে? মেডিটেশন মনে পড়ে। আমরা প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে মেডিটেশন করতাম, আমরা 1 মিনিট সাইলেন্সে বসতাম। নিশ্চয়ই তোমরা এখন ওটা করো, নিশ্চয়ই ভুলোনি এবং করবে। দেখো করলে কি হয়, তোমাদের মানসিক উদ্বেগ কিন্তু একদম ভালো হয়ে যাবে, ওটা কিন্তু ভুলবে না, প্রত্যেকই দিন করবে, ঠিক আছে? একমাত্র মেডিটেশন বা ধ্যান। তারপর মানসিক অবসাদ, মানসিক অবসাদও মানুষের জীবনে অল্প বেশি বারবার কিংবা কোনো সময় আসতেই পারে, সেগুলোকে কিন্তু আমাদের কাটিয়ে উঠতে হবে। এগুলি কাটিয়ে ওঠার একমাত্র উপায় তোমাদের ভালো হবি, যেমন ধরলাম খেলা, ব্যায়াম করা, গান করা, ছবি আঁকা, বুঝলে, বাগান করা, এক্সারসাইজ করা, এগুলোর মাধ্যমে মানসিক অবসাদ কাটিয়ে উঠতে পারি। তো প্রতিদিন তোমার রুটিনে একটা নির্দিষ্ট সময় তোমার নির্দিষ্ট ভালো হবিটাকে প্র্যাকটিস করবে, দেখো তুমি মানসিক অবসাদ থেকে দূরে চলে আসবে। কি বুঝলে? এগুলো সবগুলো করলে আমরা মানসিকভাবে ভালো থাকবো। পুরো চ্যাপ্টারটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে, আর এখন ভালো থাকার জন্য কিন্তু সবাই ঘরে থাকবে।